হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আমরা 25শে অক্টোবর 2021 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই সংক্রান্ত স্ট্যাটিক জিকে, ম্যাপস, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি, ইকোনমির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই খুব ভালো করে দেখবে। অবশ্যই এই ভিডিও থেকে তোমাদের বেনিফিট হবে। তো প্রথম প্রশ্ন দেখে নেব, হুইচ ইন্ডিয়ান ফিল্ম হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য অফিসিয়াল এন্ট্রি ফ্রম ইন্ডিয়া ফর দ্য অস্কার 2022? অস্কার 2022-এর জন্য ভারত থেকে কোন সিনেমাটাকে পাঠানো হয়েছে? সঠিক উত্তর কুজঙ্গল। কুজঙ্গল এই চলচ্চিত্রটি পাঠানো হয়েছে ভারত থেকে অস্কারের জন্য। তো অস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। অস্কার অ্যাওয়ার্ডটা কেন দেওয়া হয়? এক্সিলেন্স ইন দ্য আমেরিকান অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ইন্ডাস্ট্রি। আন্তর্জাতিক ক্ষেত্রে, আমেরিকাতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সিনেমাতে উৎকর্ষতার জন্য বিভিন্ন বিষয়ে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, এই পুরস্কারটা দেওয়া হয়, এবং এটা দেওয়া হয় ইউনাইটেড স্টেটস থেকে। গুরুত্বপূর্ণ, ইউনাইটেড স্টেটস থেকে অস্কার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। কে প্রেজেন্ট করে এটা? একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স থেকে এটা দেওয়া হয়। প্রথম দেওয়া হয়েছিল এটা 1929-এর মে 16-তে। 1929 সালটা মনে রাখতে হবে, প্রথম দেওয়া হয়েছিল অস্কার। তো ভারত থেকে খুব গুরুত্বপূর্ণ অস্কার, প্রথম ভারত থেকে অস্কার পেয়েছিলেন ভানু আথাইয়া। উনি পেয়েছিলেন গান্ধী এই সিনেমাটাতে কস্টিউম ডিজাইনের জন্য। খুব গুরুত্বপূর্ণ, কস্টিউম ডিজাইনার হিসেবে উনি এই গান্ধী সিনেমাটাতে অস্কার পেয়েছিলেন 1982-তে, প্রথম ভারতবর্ষীয় অস্কার উইনার হিসেবে। সত্যজিৎ রায়, উনি অস্কার পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য। 1992-তে উনি পেয়েছিলেন, এবং উনি পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য অস্কার পুরস্কার। এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে অস্কার ভারতে এসেছে, সেগুলো সবকটা গুরুত্বপূর্ণ নয়। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম। নেক্সট, নেম দ্য মোবাইল অ্যাপ লঞ্চড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর ডিজিটাল ম্যাপিং অফ অল পোলিং স্টেশন। বিভিন্ন পোলিং স্টেশনের ডিজিটাল ম্যাপিংয়ের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নতুন মোবাইল অ্যাপ এনেছে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গরুরা। গরুরা এই অ্যাপটা ইলেকশন কমিশন থেকে লঞ্চ করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং ইলেকশন কমিশন সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য দেখে নেব সরাসরি পলিটি থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন এই বিষয়টা রয়েছে আর্টিকেল 324-এ। আর্টিকেল 324-এ ইলেকশন কমিশন এই বিষয়টা রয়েছে। এটা একটা অটোনোমাস বডি, এবং এটা একটা সংবিধান স্বীকৃত বডি। যেহেতু এটা আমাদের সংবিধানে সরাসরি উল্লেখ করা রয়েছে, তো এটা একটা সংবিধান স্বীকৃত বডি, এবং এরা সারা ভারতবর্ষে ইলেকশন করিয়ে থাকে। পার্লামেন্টের ইলেকশন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, এবং স্টেট লেজিসলেচারের যে ইলেকশন, রাজ্যের যে ইলেকশন, রাজ্য বিধানসভার যে ইলেকশন, সেটাও কিন্তু এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরাই করিয়ে থাকে। এদের পাওয়ার কী রয়েছে? সুপারিনটেন্ডেন্স, ডাইরেক্ট অ্যান্ড কন্ট্রোল of all election of the Parliament of India and the state legislature and the election of the office of President India and Vice President of India, যেটা এইমাত্র বললাম। খুব গুরুত্বপূর্ণ, চারটে বডি মনে রাখতে হবে: প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের যে ইলেকশন, সেটা ইলেকশন কমিশন কন্ডাক্ট করে থাকে। এটা একটা সিঙ্গেল মেম্বার বডি ছিল 1989 পর্যন্ত, অর্থাৎ একজন মাত্র ইলেকশন কমিশনার ছিলেন। আমাদের সংবিধানে সেরকমই বলা ছিল, একজন মাত্র ইলেকশন কমিশন। সেটা 1989 পর্যন্ত ছিল। পরবর্তী সময়ে কিন্তু আরও দুজন চিফ ইলেকশন কমিশনের সাথে আরও দুজন ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এর পরবর্তী সময় এটা কিন্তু হয়েছে। তো বর্তমানে কিন্তু একজন চিফ ইলেকশন কমিশনার এবং তার সাথে আরও দুজন মেম্বার ইলেকশন কমিশন হিসেবে থাকেন। তো আদার ইলেকশন কমিশন ক্যান বি রিমুভ বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য চিফ ইলেকশন কমিশনার। তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইলেকশন কমিশনের, সেটা হলো ইলেকশন কমিশনার এবং অন্যান্য আরও যে দুজন ইলেকশন কমিশনার থাকেন, চিফ ইলেকশন কমিশনার থেকে আরও যে দুজন থাকছেন, এদের প্রত্যেকের ক্ষমতা কিন্তু সমান, প্রত্যেকের ডিসিশন নেওয়ার ক্ষমতা সমান, কারো ভেটো পাওয়ার নেই। কিন্তু একটা বিষয়ে আলাদা, যে চিফ ইলেকশন কমিশনারকে যদি রিমুভ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে প্রসেস, সেই প্রসেসে রিমুভ করতে হয়। কিন্তু অন্য যে দুজন মেম্বার থাকেন, তাদেরকে রিমুভ করতে গেলে শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনারের একটা রেকমেন্ডেশন এবং প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল হলেই কিন্তু এটা রিমুভ করা সম্ভব হয়। এই তফাৎটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার একটা ভালো জায়গা রয়েছে এখানে। তো এখানে এই বিষয়টাই বলা রয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, 6 বছর অথবা
65 বছর, এটা হচ্ছে এদের টার্ম অফ অফিস। 6 বছর বা 65 বছর পর্যন্ত এরা ক্ষমতায় থাকতে পারেন। প্রথম ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। প্রথম চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। বর্তমানে সুশীল চন্দ্র উনি রয়েছেন চিফ ইলেকশন কমিশনার, এবং আরও যে দুজন রয়েছেন রাজীব কুমার এবং অনুপ চন্দ্র পাণ্ডে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইলেকশন কমিশনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ ডেমোক্রেসি বজায় রাখতে গেলে ইলেকশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার সাথে কিন্তু এই চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনের সংক্রান্ত সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলে যাবো পরবর্তী প্রশ্নে। দ্য অ্যান্থোলজি রাইটিং অফ মাই লাইফ হ্যাজ বিন রিলিজ বাই হুইচ অথর? রাইটিং ফর মাই লাইফ এই বইটা কার লেখা? এবং এটা একটা অ্যান্থোলজি, এটা রাস্কিন বন্ডের লেখা। তো আমি আজকে প্রশ্ন রাখবো, অ্যান্থোলজি বিষয়টা কি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অ্যান্থোলজি কাকে বলা হয়। তো রাইটিং অফ মাই লাইফ এটা লিখেছেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। 1934-এ উনি জন্মগ্রহণ করছেন ভারতে, পাঞ্জাবে। ব্রিটিশ ইন্ডিয়া সেই মুহূর্তে ছিল 1934-এ। অকুপেশন অথর, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান, এবং তার নোটেবল যে ওয়ার্কগুলো রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন কবি সাহিত্যিকদের এই সমস্ত জিকে থেকে সরাসরি প্রশ্ন করা হয়। দ্য রুম অন দ্য রুফ, আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, আ ফ্লাইট অফ পিজিয়ন্স, দ্য ব্লু আমব্রেলা। এই চারটে বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার লেখা বহু বই রয়েছে, তার মধ্যে এই চারটে অবশ্যই মনে রাখতে হবে, এগুলো রাস্কিন বন্ডের লেখা। নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টেট উইল হোস্ট দ্য সাউথ এশিয়ান ফেডারেশন ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ অ্যান্ড 56 ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ ইন 2022? স্পোর্টস থেকে প্রশ্ন। 56 ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ 2022 এটা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে নাগাল্যান্ডে। তো ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ নাগাল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। এবার নাগাল্যান্ড সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। নাগাল্যান্ড 7 সিস্টার্সের মধ্যে অন্যতম, উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য। এখানে দেখতে পাচ্ছি আমরা অরুণাচল প্রদেশ উপরে রয়েছে, এখানে আসাম, তারপরেই কিন্তু এটা নাগাল্যান্ড, এবং তার নিচে মণিপুর, মিজোরাম। তো নাগাল্যান্ড এই স্টেটটা তৈরি হয় 1963-তে, কিন্তু এই স্টেটটা তৈরি হয়। প্রথম থেকে এটা কিন্তু ছিল না, অর্থাৎ স্বাধীনতার সময়তেই এটা কিন্তু ছিল না, পরবর্তী সময় তৈরি হয়। তো এই ধরনের প্রশ্ন বারবার আসতে দেখা যায় যে কোন স্টেটটা কোন সময় ফরমেশন হয়েছে। প্রিলিমস এবং মেন্স দু জায়গাতেই কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তো 1 ডিসেম্বর 1963 নাগাল্যান্ড রাজ্যটা তৈরি হচ্ছে। ক্যাপিটাল কোহিমা, গভর্নর রয়েছেন জগদীশ মুখী, চিফ মিনিস্টার নেইফিউ রিও। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ট্রাইবস। উত্তর পূর্ব ভারত হোক বা যে কোনো রাজ্যের ট্রাইবস থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। খুব গুরুত্ব সহকারে দেখতে হবে ট্রাইবসগুলো। অঙ্গমি, খিয়ামিঙ্গুন, লোথা, সুমি, অ, কুকি, ফোম। কুকি বারবার আসতে দেখা যায়। কুকি, ফোম, সংথাম, চাকেসাং, কায়াক, পোচৌরি, ইমচুঙ্গার, চ্যাং, কাচারি, রিংমা, জেলিয়াং। এই প্রত্যেকটা নাগাল্যান্ডের কিন্তু ট্রাইবস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার আসে। আচ্ছা, নাগাল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল থেকে বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায় আর্ট অ্যান্ড কালচার পোর্শন থেকে। তো হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডের একটা গ্লোবালি নোন ফেস্টিভ্যাল, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই বিখ্যাত। 21st century creation of Nagaland is the Hornbill Festival event which is now getting known globally. নাগাল্যান্ডের একটাই মাত্র গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা কি? সেটা হলো ইনটেঙ্কি ন্যাশনাল পার্ক। খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো নাগাল্যান্ড সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে দেখে নিলাম। চলে যাব পরবর্তী প্রশ্নে। নুরি ইজ অ্যান ইন্ডিজিনাসলি ডেভেলপ লঞ্চ ভেহিকেল অর রকেট বাই হুইচ কান্ট্রি? নুরি এটা ইন্ডিজিনাসলি ডেভেলপ করা হয়েছে কোন দেশে? কোন দেশের নিজস্ব এটা ডেভেলপ একটা নুরি? এটা সাউথ কোরিয়া ডেভেলপ করেছে। খুব গুরুত্বপূর্ণ, নুরি এটা একটা লঞ্চ ভেহিকেল বা রকেট। সাউথ কোরিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি চীন রয়েছে, এখানে জাপান রয়েছে, তার পাশে উত্তর কোরিয়া এবং নিচে রয়েছে দক্ষিণ কোরিয়া। এর মাঝের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারি লাইনটাকে কী বলা হয়? এই প্রশ্নটা আমি রাখছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে যে বাউন্ডারি, সেই বাউন্ডারির নাম কি? আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেব। ক্যাপিটাল সিওল, সাউথ কোরিয়ার ক্যাপিটাল সিওল। কারেন্সি ওন, ল্যাঙ্গুয়েজ কোরিয়ান। প্রেসিডেন্ট মুন জে ইন এবং প্রাইম মিনিস্টার কিম বো কিউম।
প্রেসিডেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মুন জে ইন, এটা দেখে রাখতে হবে। এবং বাকি অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। এরপর চলে যাবো পরবর্তী প্রশ্নে। হুইচ প্লেয়ার হ্যাজ ওন দ্য 2021 ডেনমার্ক ওপেন মেন্স সিঙ্গেল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ? ডেনমার্ক ওপেন মেন্স সিঙ্গেল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এটাকে জিতেছেন ভিক্টর অ্যালেক্সেন। ডেনমার্ক ওপেন মনে রাখতে হবে, এবং মেন সিঙ্গলস জিতেছেন ভিক্টর অ্যালেক্সেন। আর তার সাথেই দেখে রাখতে হবে ওমেন সিঙ্গেল টাইটেলটা কে জিতছেন ডেনমার্ক ওপেন 2021-এর। ওমেন টাইটেল জিতছেন আখানে ইয়ামাক্সি, ডেনমার্ক ওপেন জিতছেন। তো ডেনমার্ক ওপেন, ডেনমার্ক সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। ডেনমার্ক এর ক্যাপিটাল কোপেনহেগেন, কারেন্সি ড্যানিশ ক্রোন, ল্যাঙ্গুয়েজ ড্যানিশ, এবং প্রাইম মিনিস্টার মেট ফ্রেডরিকসেন। তো ডেনমার্ক আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে, ডেনমার্ক একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। অন্যান্য ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক, এই চারটে আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলে থাকি। এবং এই গ্রিনল্যান্ড, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড, এটা কিন্তু ডেনমার্কেরই অন্তর্ভুক্ত। তো এই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন রোপ ইন অ্যাজ দ্য গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর অ্যাডিডাস ওমেন স্পোর্টস? অ্যাডিডাস ওমেন স্পোর্টসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হলো? খুব গুরুত্বপূর্ণ, দীপিকা পাদুকোনেকে এই অ্যাডিডাস ওমেন স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য নিউ স্যাটেলাইট লঞ্চ বাই চায়না টু টেস্ট অ্যান্ড ভেরিফাই স্পেস ডেব্রিস মিটিগেশন টেকনোলজিস? আমাদের স্পেসে প্রচুর পরিমাণ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে বিগত 50 দশকে, বিগত 50 বছরে 5টি দশকে প্রচুর পরিমাণ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। তার জন্য প্রচুর স্পেস ডেব্রিস জমেছে, বিভিন্ন রকম স্পেয়ার পার্টস, নানা রকম সেগুলো কিন্তু স্পেসে রয়েছে। তো সেগুলোকে পরিষ্কার করার জন্য বর্তমানে বিভিন্ন ইনিশিয়েটিভ বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। তো চায়নার এই ধরনের একটা ইনিশিয়েটিভ রয়েছে। তো সেটার নাম কি? কোন স্যাটেলাইটটা লঞ্চ করেছে এই জন্য চায়না? এটার নাম হচ্ছে সেইজান 21। সেইজান 21 খুব গুরুত্বপূর্ণ। বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হতে পারে, কোন দেশের এটা করা হতে পারে বা কিসের জন্য লঞ্চ করা হয়েছে করা হতে পারে, জিজ্ঞাসা করা হতে পারে। তো গুরুত্বপূর্ণ বিষয় সেইজান 2021। আচ্ছা, এরপর চায়না সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। চায়নার ক্যাপিটাল বেজিং, কারেন্সি চাইনিজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ মান্দারিন, এবং প্রেসিডেন্ট সি জিনপিং। আচ্ছা, এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, চায়নার সাথে ভারতের বাউন্ডারি রয়েছে কোন কোন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন সময়তেই আমরা দেখতে পাই, বর্তমান সময়তেও চায়নার সাথে বর্ডার ডিসপুট বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়, বিভিন্ন ক্লাস দেখতে পাওয়া যায় বর্ডারে। তো সরাসরি এটা থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলোর সাথে কিন্তু চীনের বর্ডার রয়েছে। খুব গুরুত্বপূর্ণ, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশ। আমরা মানচিত্রে একবার দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি চীনের সাথে বর্ডার রয়েছে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ, এই 5টা রাজ্যের। তো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে স্ট্যাটিক জিকের আলোচনা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।